দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমি এর আগে 3টা ঘটনার কথা বলছিলাম পানিতে পড়ার, এবং কোনোটা আমার মায়ের সাহায্যে আমি জীবনে ফিরছি বোকামির কারণে, আর কোনোটা আবার নিজে পানিতে ডুবে সেই নিজের উপস্থিত বুদ্ধিতে সেভ হয়ে আসতে পারছি। এবারে 4 নম্বর ঘটনাটা বলি। 1977 সনে আমি ক্লাস 8-এ ছাত্র ছিলাম। 77 সনে 8 পাস করে আমি 78 সনে ক্লাস 9-এ উঠছি। 8 পরীক্ষা দেওয়ার পরে আমি ওই যে বন্ধ থাকে 1.5-2 মাস নতুন বছরের নতুন ক্লাস ওঠার ওই সময়, ওর ভিতরে আমার শখ হলো যে আমি একটা জাল বুনবো। গ্রাম অঞ্চলে জাল বোনা, ওই যে খেবলা জাল, ওইটা বুনতে দেখতে আবার খুব সুন্দর লাগতো। এই অল্প কয়েকটা ঘর নিয়ে জালটা শুরু করে, এবারে মানে এটা বাড়তে 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 এটা খেবলা জাল তৈরি হয়ে যায়। এটা বিশেষভাবে একটা বোনাই। আমি ওইটা শখ আসলো আমার, আমি ওইটা বোনাবো। তাই নালন সুতা কিনে ওই জাল একটা বোনাইলাম। এখন এই জালটা যখন বোনানো শেষ হইলো, তখন আমি ওই মার্কেট থেকে বিশেষ ধরনের জালের লোহার কাঠি লাগাইতে হয়, এইটা আমার ছিল। আবার আমার এখন যিনি শ্বশুর, ওনার সাহায্য নিয়েছিলাম। উনি আমার ওনার ঘরে কিছু পুরানো কাঠি ছিল, এটা দিয়েছে। বরং এই পুরানো কাঠিটাই এই জন্য উপযুক্ত। বাজারে নতুন কাঠি চাইতে পুরানো কাঠি ভালো, কারণ এগুলো খুব মসৃণ থাকে। যাই হোক, এই জালটা তৈরি করলাম। কিন্তু আমি যতদিন জাল যাদেরকে বাইতে দেখছি, সেটা মনে করছি কি জাল খাওয়া দেয়, আবার টেনে তোলে, এর ভিতরে মাছ পায়। যেখানে জাল টানতে গেলে যে অনেক সমস্যা, মাটিতে বা জাল আটকা পড়ে বা গাছের ডালে আটকা পড়ে, এইসব তেমন একটা ধারণা ছিল না। আর প্রথম দেখায় তো বলে অত সব ডিপলি দেখিও না, যার জন্য দেখছি মাছ ধরে, মাছ পায়, এইটাই উৎসাহ। তাহলে আমি কী করলাম, জাল একটা বোনাই এভাবে খাওয়াইতে গেলাম। তো প্রথমে 1-2 দিনে সেই আমাদের বাড়ির সামনে ছোটো খাল, এই খালে কিছু বিশেষ মাছের খাবার দিয়ে, টোপ হিসাবে কিছু খাবার দাবার দিয়ে, ওই মাছ যখন আসতো তোর ওপর খাওয়া দাওয়া হইতো, এতে কিছু মাছ পাওয়া যাইতো। কিন্তু ওই একটু এর থেকে আমার বাড়ি থেকে একটু দূরে আরেকটা খাল আছে, এটা একটু স্রোত বেশি, খরস্রোতা বলা চলে। ওইটা মানে মাঠের অনেক ভিতরে গেছে, তো যার জন্য প্রচুর পানি নামে মাঠ থেকে, আবার জোয়ারও প্রচুর পানি মাঠে ওঠে। ওই খালে গেছি। তা খালটার ঠিক গোড়ায় ওখানে আমি জালটা একটা খেয়াও দিলাম। এখন ওখানে খালটার ঠিক গোড়াই তো নদীর মোহনা, নদীতে প্রচুর পলিমাটি থাকে। এখন জাল খাওয়া দেওয়ার পরে ওই স্রোতে আমি জালটা টেনে আনতে পারছিলাম না। অর্ধেক পরিমাণ আসার পরে আর জালটা আসে না, ওই যে পলি বাজছে, আমি মনে করছি কোনো কাঠে বা ডালে করে বাজছে, কিন্তু আসলে তা না, ওই পলিটা। তখন আমি যতটুকু জালটা আনছি ওইটুকু নিয়ে খালের অপর পারে যাওয়ার জন্য আর কি সাঁতার দিলাম। আমি যে শুধু রশিটাই ধরে সাঁতার দিই, তাহলে কিন্তু আবার এই বিপদটা হয় না। আমি জাল যতটুকু টানছি ওইটুকু সহ আবার ওপারে সাঁতার দিচ্ছি, যে ওই পারে গিয়ে টান দিলে জালটা মানে সহজে উঠে আসবে। যেই নিয়ে সাঁতারটা দিলাম, সাথে সাথে আমি ওই হাতে যে ধরা জাল, ওই জালে স্রোতের পানিতে একটা মোচড় খাওয়া গেল, এবং আমি নদীর দিকে যাইতে রইলাম। এক পর্যায়ে আমি হাতের যতটুকু জাল গোছানো ছিল সবটা খুলে গেল, এবং আমার স্রোতে আমার হাতের যে রশিটা বাঁধা থাকে ডান হাতে, সেটা পর্যন্ত আমি শক্ত অনুভব করলাম যে আমি স্রোতে আটকে যাচ্ছিলাম। তখন আমি কেমন নাই যে নদীর দিকে তলেই যাচ্ছি। এই সময় আমি তো আর হাত খুলতে পারতেছি না। এখন এই সময় একটু উপস্থিত বুদ্ধিতে কী করলাম, আমি রশিটা বা হাত দিয়ে 1 হাত পরিমাণ বেশি টানছি। রশিটা তো টানছি, রশিটা টানা হয় নাই, বরং রশির দিকে আমারই 1 হাত অগ্রিম যাওয়া হয়েছে টানের কারণে। এটা সিস্টেম, কারণ আমি তো তখন তলেই যাচ্ছি, তা আমার তো জাল টানার ক্ষমতা নেই। টানতে তো পায়ের তলায় মাটি থাকতে হয়, যে তাহলে না জাল আমার দিকে আসবে। কিন্তু এখন তার জাল আমার দিকে আসে না, আমি না জালের দিকে যাচ্ছি, 1 হাত টেনে জালের দিকে যাচ্ছি। যাই এইভাবে রশিটা আবার ডান হাতে ধরে ওই হাতের গিটটারে আলগা করছি, কারণ এছাড়া আগে যত টান ছিল, টানের সাথে গিটটা আমার হাতে প্রচণ্ডভাবে আটকে গেছিলো, যার জন্য আমি খুলতে পারছিলাম না।
এখন এক হাত কাছে যখন এক হাত রশি টেনে নিয়ে আসছি, তখন আমার ওইটা একটু লুজ হয়েছে। তখন এটা শক্ত করে ধরে মানে এরকম টাইনে এই হাতে আবার ধরে এক হাত রশি, তারপরে এই হাতের এই কবজাটা এখান থেকে খুলছি এটারে। খোলার পরেই আমি ছাড়তে গেছি। তো এর ভিতরে আমি তো অনেকটা নদীর তলায় গেছি এবং কানের ভিতরে প্রচণ্ড চাপ অনুভব করছি। হ্যাঁ, সেই এবং হাতের যে রশিটা, তাও এই যে রশিটা বা হাত দিয়ে এক হাত পরিমাণ টানে আনছে, এই হাত দিয়ে আবার ধরছি, ধরে হাতের কবজাটা খুলছি, খুলে আবার ছাড়িয়ে দিই, আবার যে টাইট করে, এই জন্য আমি হাত থেকে পুরা সরাইয়া এই বন্ধ নিয়ে আসছি, তারপরে ছেড়ে দিয়েছি। তো এর ভিতরে আমার কানের ভিতরে প্রচণ্ড পানির চাপে কান মনে হয় ফেটে যাচ্ছিলো এবং আমার দম বন্ধ হয়ে আসছিলো। তো পেটে একটু বাতাস ছিল, যার জন্য আমি উপরটা টের পাইছি এবং কেমন গায়ে ঠান্ডা পানি লাগতেছিলো। সেই হিসেবে মনে করছি আমি অনেকটাই গভীরে চলে গেছি। যত নদীর গভীরে যাওয়া হয় তো ঠান্ডা পানিটা ঠান্ডা থাকে বেশি। তখন এক পর্যায়ে আমি রশিটা ছেড়ে হাবুডুবু খেয়ে তাড়াতাড়ি উপরে উঠছি। তো সেই দিনটা আমি একটা চরম বোকামি করছি এবং উপস্থিত বুদ্ধিতে সেই যাত্রা বেঁচে গেছি। কিন্তু একইভাবে কিন্তু আমাদের এলাকায় আমার এক মামা ডাকতাম, কালু হাওলাদার, ওনাদের একজন কাজের লোক ছিল যাকে আমরা জনুভাই ডাকতাম। সেই জনুভাই কিন্তু আমার মতো এমনটা বোকামিতে তার জীবনটা চলে গেছে। কারণ সে কাঠ কেটে ওই কাঠের গুঁড়ি ভাসিয়ে নেওয়ার সময় কুমোরের সাথে রশিটা বেঁধে রাখছিল। যখন স্রোতে পড়ছে তখন সেই স্রোতে ওই কাঠের গুঁড়িটা যখন মানে স্রোতে তলিয়ে যাচ্ছিল, উনি আর কোমর থেকে ওনার রশি করার সুযোগ পায় নাই। ওই পানির টানে ওই রশিটা আরও টাইট হয়ে গেছে বেশি। তখন কিন্তু সেই জনিভাই কিন্তু সেই নিখোঁজ হয়ে গেছিল। সেটা আমরা একটা ট্র্যাজিক ঘটনাই আমাদের জীবনে। এটা আরও আমার ঘটনার অনেক বছর পরের ঘটনা, কিন্তু ওই একইভাবে, অর্থাৎ আমি যেভাবে ফাঁদে পড়ছিলাম ঠিক একই ফাঁদে কিন্তু এই জনিভাই পড়ে, জনিভাই কিন্তু জীবনটা বাঁচাইতে পারলো না। তো এইগুলো আমার ওই বছরের কথা। তাহলে ওই সময়টা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা লেখছিল, গল্প লেখছিল যে বলাই, একটা শিমুল গাছ নিয়ে একটা খুব মর্মান্তিক একটা প্রবন্ধ আছে। আবার ওই যে ফটিক ছিল, ফটিকের কাহিনী কিন্তু তাও কিন্তু 12-14 বছর বয়স। আসলে এই বয়সটা খুব যে কোনো ছেলেমেয়েদের জন্য একটা এমন একটা বয়স, তারা খুব অ্যাডভেঞ্চার হয় এবং জীবন মৃত্যু এটা তাদের কাছে একটা তুচ্ছ মনে হয়। সবসময় অ্যাডভেঞ্চার পিছনে ছোটে এবং এই জন্য কিন্তু অভিভাবকরাও তাদের সন্তানরা যদি কিছু একটা বলতে যায়, তারা সহজ এটা মেনে নেয় না, সহজে তারা আবেগপ্রবণ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তুচ্ছ কথায় বা সামান্য একটু বাবা মা একটু শাসন করছে, এতেই দেখা যায় অভিমান করে তারা আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়ে ফেলে। তো এরকম ঘটে। তাই আমাদের তো এটা প্রত্যেকের জীবনেই মনে হয় এরকম হয়। তো ওই আমার ওই যে প্রাকৃতিকভাবে ওই বয়সটায় একটু ঝামেলাও বেশি হয়, কারণ আমি তখন এই গেলাম আমার 8-এ। তো এখন 9-এর ঘটনা তো আমি আপনাকে বললাম যে ওই যে একবার একটা পিকনিক কাটছে, এই যে ঘটনা বললো, এটা তো তখন আমি 78 সন 9-এ আমি ছিলাম, 79 সনে আমি 10-এ এবং 80 সনের সেই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, তো ওই যে আগে তো মার্চে পরীক্ষা হতো, তখন তো মেট্রিক পরীক্ষা দিলাম 80 সনের। তো এখন এই যে যখন আমি ক্লাস 10-এ পড়ি, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এরপর টেস্ট পরীক্ষা পরে যে ক্লাস হয়, ওই সময় একটা ঘটনা, স্কুল থেকে বাড়ি ফিরতেছি। তা আমি আপনাদেরকে আগে বলছিলাম যে আমার স্কুলটার নাম ছিল কলসকাঠি বিএম একাডেমি। এই স্কুলে কিন্তু আমাদের এই যে প্রাক্তন উনি মারা গেছেন নির্মল সেন, একজন বামপন্থী নেতা ছিলেন, ফরিদপুরে কোড়ালিপাড়া বাড়ি ছিল। উনি কিন্তু সেই বরিশাল এই কলসকাঠি বিএম একাডেমির ছাত্র ছিল, কারণ ওইখানে তখন ওই রাজেশ্বর জমিদার ওনার দরজায় সেই স্কুলটা ছিল এবং খুব নাম করা স্কুল। ওই স্কুলে উনি পড়াশোনা করতেন, ওনার আত্মীয়র কারণে উনি ওই এলাকায় থাকতেন তখন। যাই ওই স্কুলে আমি তো পরীক্ষা দিয়া ক্লাস 5 টেস্টের পরে আমি বাড়ি ফিরতেছিলাম। তো যে আসার পথে একটা নৌকা খাওয়া বাড়াইতে হয়। তো ওই দিন ছিল বাজার, শনি এবং মঙ্গল 2 দিন এই কলসকাঠি বাজার হাট মেলে আর কি, হাটের দিন। তা আমাদের পাড়ার অনেক লোক, ওই যে অন্য আমার পার্শ্ববর্তী পাড়া, 2 পাড়া নদীর এই পাড়ো 2 পাড়ার তো অনেক লোকই সেই হাটে আসে এবং ওই আমাদের যে খাওয়াঘাট, ওখানে এই নারায়ণ শাহ, কেশব শাহ,
এরা ছিল ওইখানে দোকানদার, এবং আমার হামিদ স্যারের ছিল একটা দোকান। তো আমরা ওইখানে দোকানে আসিয়া বসতাম। এবার খাওয়ানোকে যখন আসতো আকবর ভাইয়ের সাথে 12 মাসই কন্ট্রাক্ট ছিল খাওয়ার। এমনি পাবলিকের কাছ থেকে নিতে 10 পয়সা করি, আর আমরা 12 মাসের একটা কন্ট্রাক্টে বছরে এক সময় এককালীন কিছু টাকা দিতাম। 12 মাসে আমাদের পার করতো। সেই আকবর ভাই নৌকায় উঠলাম। এখন ওঠার সময় আমি বললাম যে অনেক লোক করতেছে, আপনারা এত উঠেন না। তারপরে লোকজন উঠছে। বাজার দিন তো নৌকা খাওয়া পাড়াতে একটু দেরি লাগে, তো মানুষের ধৈর্য কম, সবাই তাড়াহুড়ো করে উঠছে। এখন প্রচণ্ড জোয়ার। এখন ওঠার সময় কিন্তু নৌকার সাইড দিয়ে কিছু কিছু পানি ঢেউতে ঢেউতে ওঠে। তখন আমি বলছিলাম যে আমি নেমে যাব। আবার আরও দু একজন বলছে আমরা নেমে যাবো, নৌকা লোক বেশি হচ্ছে, নৌকা পরে ডুবে যাবে। তাই কেউ কেউ আবার ধমক দেয় যে ডুবাডুবির কথাগুলো বলেন কেন, অমঙ্গলের কথা। তাই এসব বলে ফেলে এক পর্যায়ে কিছু লোক করছে এবং নৌকাটা ছেড়ে দিছে। কিছু দূর যাওয়ার পরেই নৌকা তো প্রচণ্ড তুফানে এবং পানি ওঠা শুরু করছে। এক পর্যায়ে পানি যখন নৌকা একবারে তার ভারসাম্য প্রায় শেষ, আর থাকবে না, তখন যে পারছে যেভাবে লাফিয়ে পড়ছে। আমি এবার এখানে আবার একটা বোকামি করলাম। আমি যেহেতু সাঁতার জানি, আমি কিন্তু সাঁতরে নদীর যে কোনো বাড়ি উঠতে পারি, এবং জোয়ারের সময় নদীর টান থাকে না নিচে, সেই হিসেবে জোয়ারের সময় ডুবে যাওয়ার ভয়টা একটু কম থাকে। আর ভাটির সময় কিন্তু নদীর প্রচণ্ড ঘোল থাকে স্রোতে, সেই ঘোলে সাঁতার কাটা মানুষও মানে খুব রিস্ক হয়ে যায় জীবন বাঁচানো। জোয়ারের সময় বাড়িটা হয় না। সাঁতার দিয়ে আমি কিন্তু ইজিভাবে নামতে পারি, যে কোনো কিনারে উঠতে পারবো। না নেমে একটু শয়তানি বুদ্ধি করলাম যে লোকজন যদি বেশি নেমে যায়, তো অল্প কিছু লোক থাকলে মনে হয় আর বাকি যে দু একজন থাকবে তাদেরকে নিয়ে নৌকাটা ভাষা থাকবে। এরকম একটা সহজ বুদ্ধি করলাম, কিন্তু এই বুদ্ধি তো কাজে লাগে নাই। বেশিরভাগ লোকই নামছে নৌকার এক সাইড দিয়ে লাফাইয়া, যার জন্য নৌকাটা একসময় উপরেই পড়ছে। যখন উপরেই পড়ছে, নৌকাটা ছিল সেই করইখানের নৌকা, যেটা ভাসমান নৌকা না। অনেক কারের নৌকা আছে যেমন নদীতে ভাসে, এই নৌকাটা সেরকম ছিল না। আমি তো যেই উপরেই পড়ছে, আমি তো নৌকার নিচে পড়ছি। এখন আমি ডুবন্ত অবস্থায় এটা হাতাই দেখতেছি যে কোন থেকে নৌকার ওই থাকে এই গলই, গলই থাকবে লম্বলম্বী, আর ওই যেটাই বসে ওটা থাকবে আড়াআড়ি। ওইটা হিসাব করে দেখছি যে আমি আড়াআড়ি একটা জায়গা বেছে নিছি রে, মানে পায়ে ধাক্কা দিছি, দিয়ে উঠতে গেছি। যখনই উঠতে গেছি, ওই যে নৌকা তো যত নিচে যাই আমি মাথা বের করবো, কিন্তু নৌকা পিঠের সাথে সাথেই যায়, যার জন্য আমি সাইডটা নিরূপণ করলেও সহজে নৌকাকে ক্রস করে মানে বেরিয়ে আসতে পারতেছি না। কেউ মানে নৌকার নিচে তলাই যাচ্ছে, আর আমি তো হয়তো ডিরেক্ট নির্ণয় করছি অল্প সময়ের ভিতরেই, কিন্তু আমি যে নৌকাকে ক্রস করে বা অ্যাডভান্স করে যে আমি মাথা সরাই নেব নৌকা থেকে, সেই সুযোগটা হইতেছে না। নৌকার গতির সাথে নৌকা প্রমাণায় তলিয়ে যাচ্ছে, আর আমিও ওই নৌকার সাথে সাথে, নৌকা তো আমার পিঠের সাথে। এক পর্যায়ে উপরওয়ালার অশেষ রহমত, এক পর্যায়ে আমি ছুটাইতে পারছি, এবং যখনই উঠছি 2 হাত দিয়ে এরকম করে 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 উঠছি, উঠে শ্বাসটা কেবল ছাড়ছি এবং প্রচণ্ড কাশি শুরু করছি। এর ভিতরে এক মুরব্বী আমার ধরছে জড়াইয়া। এখন আমার আবে তলাই গেছি, আর আমার মাথা তলানো, মানে বডিটা সাঁতার কাটতেছি কিন্তু মাথাটা তলানো পুরো ধরার কারণে। এক পর্যায়ে তো আমি ভাবলাম যে হয়তো নিচ থেকে এত কষ্ট করে উঠলাম, কিন্তু এখন তো আর বাঁচতে পারতেছি না। ওই লোক এমনভাবে ধরছে, সে তো সাঁতার কাটার লোক না, সে সাঁতার জানে না, বা বয়স্ক মানুষ, এই জন্য সাঁতারের সক্ষমতা নাই। এক পর্যায়ে আমি ওনাকে বুকের উপর পা দিয়া হাত দিয়া এরকমই করি, আর বুকে পা দিয়ে সজোরে ধাক্কা দিছি, যাতে ওনার হাত থেকে আমি ছড়তে পারি। এরকম করে ছড়ছি, হয়তো ওনারে পরে হয়তো অন্য লোকে তুলছে। ওই লোক তার কে আমি চিনিও নাই। এখন সেই লোক তলেই গেছিলো না অন্য কেউ তুলতে পারছে, সেটা তার ওই সময় আমার জানার বিষয় না, বা পারিও নাই, কারণ ওই লোক তো আমি চেয়ারের দিকে রাখেনি এই সময়। পানির ভিতরে আমি ওনার হাত থেকে ছাড়া পাইছি। এখন আমি তো সাঁতার জানি, সেই হিসেবে পানি খাই, কাশি, আর ওদিকে এখন তার পানি খাই না, ছোটার পরে আমি শুধু কাশতেছি, মানে নিজের স্বাভাবিক হইতেছি কাশি কাশিয়া, আর সাঁতার কাটতেছি। এখন সামনে দেখি মুরগি জোড়া বান্ধা, মুরগি যাইতেছে ভাসিয়া। ওই যে ডুবে তখন আমি নৌকায় যতক্ষণ উঠছি, ওর ভিতরে ওই আগে যেগুলো ডুবছে সেগুলো তো ভাসতে ভাসতে আসছে, আমার নৌকাও তো ভাসতে ভাসতে ওদিকে আগাইছে, যার জন্য ওই আমি ওঠার পরও কিন্তু ওই জিনিসগুলো কিছু কিছু ভাষা দেখতেছি।
এই গ্রামের মানুষের মোয়া কিনে নিয়ে আসছে, কলা পাতা, তখন তো কলা পাতায় মোয়া বানিয়ে দিত, সেই মোয়া ভেসে যাইতেছে, ওই কলার টঙ্কা ছুটে ওই মোয়াগুলো ভাসতেছে। তারপরে সেই তরকারি নিয়ে আসছে, সেই কারো কারো ওই তরকারিগুলো ভাসতেছে, ভাসমান যে তরকারিগুলা। তো এর ভিতরে এই নৌকো ডোবার খবর পাইয়া ওই কলেজকালী স্কুলের হেডমাস্টার হরিপদ দাস, তারপরে সত্তার স্যার আমার এই অঙ্কের টিচার, ম্যাথমেটিক্সে যে ইলেকটিভ ম্যাথ, তার চঞ্চল গাঙ্গুলি উনি অঙ্কের স্যার, তারপর সুলতান স্যার ছিল কেমিস্ট্রির। এরা তো ওই যখন নৌকোটা যে শুনছে যে আমরা ওই গেছি, আমাদের তো আমরা কয়েকজন ছাত্র ছিলাম ওই নদীর ওপরে, ওই জন্যই তারা কৃতজ্ঞতার জন্যই এবং দায়িত্ববোধ থেকেই তারা সবাই খেওয়া কাটাকে দৌড়েছে। কারণ এই যে নৌকার ডোবার মুহূর্তে কিছুক্ষণ আগে তো ছুটি হয়েছে, এই জন্য তারাও ওটা সন্দেহ আনছিল। যাই হোক, আমি কী করলাম, যখন ওই সাঁতার কাটতেছি তখন দেখলাম যে ওই নদীর উল্টো পারে যে সেটা তো বিশাল চর এরিয়া, সেই নদ কিনারে যাইতে সে অনেক যাইতে হবে, প্রায় 1 কিলোমিটার। কারণ 1 কিলোমিটারের মধ্যে হয়তো দেখা যায় যে নদীর অংশ আধা কিলোমিটার, বাকি অর্ধেক চর। যে চর হলে তো সেখানে গলা পানি বা গলা তলা এরকম পানি, তারপরে গিয়া সেই বেরি রাস্তা। সেজন্য আমি নৌকার আবার যে পার দিয়ে নৌকা ছাড়ছে ওই পারেই আবার গেছি সাঁতার কেটে, যাতে ওখানে আমি হয়তো 1/4 কিলোমিটার বা তার একটু কম এইভাবে সাঁতার কেটে ওখানে যেয়ে উঠলাম। ওটার পর ওখানে একটা ব্রিক ফিল্ড ছিল, ওই ব্রিক ফিল্ডে তখন ইট পোড়াইতেছিল, ওখানে গিয়ে তাড়াতাড়ি এই আগুনে শুকিয়ে দিয়েছিলাম আমি। আমার আবার কেউ কয়নি, আমার প্যান্ট খুলে দেয়, জামা খুলে দেয়, কেউ একটা গামছা দেয়, সেই গামছাটা পরি। সেরা কালিমির্দের নামে এক দোকানদার ছিল, ওনার দোকান চা খাইতাম, উনি সেই জন্য উনি আমার দোকান থেকে ওনার নিজের পরনের একটা গামছা দিয়েছিল। তাহলে আর আমার যে পরনের যে বইগুলো, যেগুলো মার করা ছিল, বিভিন্ন রকমের নোট টোট করা ছিল, এই বইগুলো তো সময় শেষ হয়ে গেল, আবার নতুন করে আমার বই কেনা লাগছে। যার জন্য পরীক্ষা আমার কিছুটা উত্তরপত্রে একটু সমস্যা হয়েছে, কারণ ওখানে তো মার করা বইয়ের কিন্তু পড়ার একটা হিসাব আলাদা, ওখানে কোন লাইনে কত পাতায় কত কিরম একটা মানুষ পড়ে থাকে, পড়াশোনায় কিন্তু এটা খুব সহজ হয়। এবং বইয়ের যে হাতের একটা ময়লা লাগার কারণে বইয়ের যে একটা অবয়ব তৈরি হয়, ওটাও মস্তিষ্কে কিন্তু অ্যাটাচ হয়ে থাকে। যার জন্য নতুন বইতে আমি কিন্তু ওই মজাটা আর পাই নেই। যদিও একই রাইটারের বই কিনছিলাম, কিন্তু তাহলেও সেই পুরানো বইটা আর নতুন বইটার মধ্যে পড়াশোনা একটু আনইজি ফিল করতাম। এইভাবে গেল আমার ট্রেনের বস্তা। আমি এই 5টা ঘটনা আপনাকে বললাম, এবং 5টা থেকে নিজের বোকামিও যেমন এখানে আসছিল, আবার উপস্থিত বুদ্ধি প্রয়োগ করছি, এবং আশেপাশের পারিপার্শ্বিক লোকের সাহায্য সহযোগিতায়ও আমি জীবনটা রক্ষা পাইছি। তো এই আর পরবর্তী একটা খুব ভয়ানক রকমের অভিজ্ঞতা আছে, সেই ভূতের কাহিনী। এটা আমার জীবনে বাস্তব, সেটা আবার মেট্রিক পরীক্ষার পরের বছর, সেটা এরপরে বলবো। আগুনের পানির বিষয়গুলো এই কটা বললাম, এই কটাই ছিল আমার জীবনের সবচেয়ে দুর্দর্শ, মানে একটাই আমার বাঁচার কথা ছিল না, কিন্তু বেঁচে ফিরছি। এবং ওই মাঝখানে আবার ওই বছরের মধ্যে ঠিক মেট্রিক পরীক্ষার কি কয়েকদিন আগে আর একটা ছোটোখাটো দুর্ঘটনায় পড়ছিলাম, সেটা সামান্য কথাই বলি। আমি ওই স্বাধীনের পরে 73 সনে বা 74 সনে একটা ছাগল কিনছিলাম 50 টাকায়। ওই ছাগলটা কিনে নিজে কয়েক মাস পালছি, বাচ্চা দিয়েছিল 2-3টা, এই আবার পরে লোকের কাছে বর্গা দিয়েছি, আর নিজে 1টাকে 2টা রাখছি। এখন এই ছাগলগুলা কেমন না এখানে বাড়ছে এবং মানুষের বর্গা দিছি, আবার বেচছি। এমন মনে আছে আমি একটা খাসি নিজে খাসিটা তোলাইয়া সেটা খাসি বানাই বেশি বাজারে গিয়ে 100 টাকা, ওটা হয়তো 7-8 কেজি মাংস হয়েছিল, মানে ছোটো অবস্থায়, এটা ছোটো কালের কথা। তো এই খাসি বিকেলবেলা ওই বেরি রাস্তায় পড়তাম, আর ওই খাসির ঘাস খাইতাম রাস্তায়। আমাদের ওখানে নয়াবাড়ি নামে একটা সারা বাড়ি আছে, এরা ইন্ডিয়া চলে গেছে। ওই বাড়িতে কলা গাছ বাজারের গোড়ায় একটা ভীমরোল বাসা হয়েছিল। তো ভীমরোল বাসা জীবনে দেখি না, ওই প্রথম দেখলাম, বাঘের মাথার মতো। আমি ওটা যে এত ভঙ্গুর তার বুঝি নেই। আমি খাসিতে আমার ঘাস খাইতেছে, আমি এবার একটু ফাঁকে করলাম কি যে ওইটা কী আস্তে আস্তে আগাইছে। এখন দেখছি ভীমরোল 1টা 2টা ঢোকে আবার বাইরে। আমি ছোট্ট একটা মুখ দেখে মনে করলাম কি, এই যে কাদা আছে, এটা যদি একটা বা কাদা ওইখানে আস্তে দিয়ে দিই তাইলে তো
মুখ ওগুলো আটকা পড়বে এনে, কিন্তু বাইরে যে আসে আসা যাওয়ার মধ্যে যেগুলো আছে সেগুলো যে বাইরে বা ওই ভীমরুলের বাসাটা যত ভঙ্গুর এইসব মাথায় আসে নাই। তো এরকম একটা কাদা উঠাইয়া রুটির মতো এরকম একটা রুটির আকৃতি করে আসতে এরকম যেই মারতে গেছি মারছি, সাথে সাথে ওটা ভাঙিয়ে একার ভিতরে পড়ে গেছে, কারণ দূর থেকে এটা ভিকে মারছি। ওই ভিতরের ভীমরুল বেরিয়েছে আর বাইরে যে আছে তাও আছে একযোগে আমার দিতে ধাওয়া। আমার মাথার কোকড়া চুল এইতে দিয়ে টাটকে গেছে, আসতে থেকে এক লাফ দিয়ে ওই নদীর ওই ভেরি রাস্তার পরেই অপর পাশে তো নদী, ওই নদীর ভিতরে ঝাঁপ দিয়েছি। তা ঝাঁপ দিলে ভীমরুল ওই ওই যেখানে ডুব দিয়েছে ওইখানেই তাই ওরা করছে আমার খোঁজার জন্য, কিন্তু মাথায় ওই 3 সাইড আটকে গেছিলো, সেগুলোই আলু ঢুকাইতেছে। তা ফুল যখন ঢুকাইছে ওই ডুবন্ত অবস্থায় আমি মাথার জায়গায় নেয় শুনছি যে ওরা নাকি মরণ পর্যন্ত আলায় ফুল ফুটায় মানুষের, এরকম গল্প শুনতাম। এখন ওই যে পানির ভিতরে যত দূর যাই অত দূরে আমি সাঁতার কাটতেছি, কেউ মনে হয় ঠেকতেছি যে পানি শরীরে ঠান্ডা লাগতেছে এবং কানের ভিতরে চর ওই যে স্তন পৌঁছেছি পানির ভিতরে গভীরে যাইতেছি, তখন আর আর রিস্ক নেই যে এখন তাহলে উঠি আরও যদি বেশি আগাই তাহলে যে ভীমরুলের ভয়তে বেশি আগাই এমন তখন তো আবার নদীর তলায় দিক নির্ণয় করতে পারবো না, কোন দিক উপর কোন দিক নিচ, কোন দিক ডান কোন দিক বাম। সরি, তখন এক পর্যায়ে একটু দম দিছি, দম দেওয়ার পরেই যখন বুঝি যে যেদিকে ভাসানো শুরু করছে ওই দিকে অমনে হাতের টানিয়ে তাড়াতাড়ি উঠে পড়ছি। উঠছি তো এখন ওর ভিতরে যে মাথায় যে হলুদ রয়েছে, আমি ওই কয়েক সেকেন্ডের মধ্যেই ওই যে ডুব দিয়েছি হয়তো আধা মিনিট, এর ভিতরেই আমার শরীরে একেবারে অবশ হয়ে কায়দা হয়েছে। এখন মাথা জাগাই এখন আর সাঁতার কাটার শক্তি নাই, আস্তে শীত হইয়া পেটে বাতাস টানি আর একটু টানিয়ে আর আস্তে আস্তে আমার মানে ভাষা অবস্থায় আমার বাড়ির দিকে আগাইতেছি। এক পর্যায়ে 2 পা দিয়ে যে মাছ যেমন পানি ঢেলে ওইরকম পানি ঢেলে হাত দিয়ে একটু করছি, আর ওদিকে সব তো দেখছি যে অবশ্যই যাইতেছি মাথার যন্ত্রণায়। এরকম করে করে বাড়ির ঘাটে গিয়া লোকের ডাকছি যে শিগগির মারে রাখো, আমার ধরে নিয়ে যাও, আমি উঠতে পারতেছি না, আমার এই ভীমরলে আমার। তখন ওই গ্রামে কুসংস্কার আছে, মাথায় গোবর দেয়, তারপরে এই যে আরও জানি কী টোটকা ওষুধ গ্রাম অঞ্চলে দেয়, গোবরটার কথা আমার মনে আছে, গোবর দিয়েছিল। তো এরকম করে সেই পরে তো ঠাকুর ডাক্তার আসলো, উনি আবার কিছু ওষুধ দিয়েছে, সেই মাথার ভিতরে গর্ত হয়ে গেছিলো। সেই ওই সময় ওইটাও একটা, কিন্তু ওই দিনে কিন্তু পানিতে হয়তো আর জাগতে নাও পারতাম, কারণ ওইটা এমন পরিমাণ বাসায় যখন নিয়েছে তখন আমার প্রায় বেউসের মতো অবস্থায় গেছিলাম। তো কিন্তু সেটা তো আমি নদীতে বই হইতে পারতাম, ওই যে সময় ডুবাই সাঁতার কাটি যাচ্ছি তখন তো ভয় আতঙ্ক যে মাথা জাগাই নিতে আবার ধরবে, এই জন্য তো যত সম্ভব দূরে গেছি। এর ভিতরে শ্বাসও প্রায় শেষ হয়ে গেছে, যে শেষ হয়ে গেছে স্বাভাবিক অবস্থা যদি শ্বাস শেষ হয়ে যায় সেখানে কিন্তু বাঁচা যায়। এখানে তো আমি ভীমরুলের কামড়ে আমি বিষক্রিয়ায় আমি রেসে যাওয়ার কাঁদেছিলাম। তাই আমি যখন উঠতে গেছি, এই ওঠার আগেই যদি আমি এই অবস্থায় ফিল করতাম, বা ওই যে বাড়ি পর্যন্ত সাঁতরিয়ে গেছে হালকা হালকা, ওই ক্ষমতাটা যদি আমার আরও আগে শেষ হয়ে যেতে তাহলে তো আমি ওই নদীতে ওই দিনই মারা যেতে পারতাম। সেবার উপরাল আমাকে বাঁচিয়ে দিয়েছে। এই কটা কথাই আপনাদের বললাম, যাতে কারো কোনো উপকারে লাগে। আমার এই খারাপ অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, উপস্থিত বলতে মানুষের হেল্প, আমার মা বাসায় পারিপার্শ্বিক যারা এদের সাহায্য সহযোগিতায় যেভাবে বেঁচে ফিরছি, সেটা যদি কারো কোনো কাজে লাগে সে তাহলে আমি জীবনকে ধন্য মনে করবো। আসসালামু আলাইকুম।